যার মৃত্যুর পর বাংলাদেশে পর ৩৫টা তরতাজা প্রাণ ঝরে গেছিল। আপনারা আজকের ঘটনা শোনার পর বুঝতে পারবেন যে মা আর বউ তাদের মধ্যে যখন ফাইট হয়, যখন সংসারে শান্তি থাকে না, তখন একটা মানুষের জীবন এই পৃথিবীতে থেকেই নরকের জীবন হয়ে যায়। এক মা দেখছে যে তার ছেলে অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে আছে, তার পায়ে দুই নারী তেল মালিশ করছে তাকে গরম করার জন্য। কিন্তু মা বলছে যে আমার ছেলের পা কেন নীল হয়ে যাচ্ছে, কেন হাত নীল হয়ে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কেন তার মৃত্যু কনফার্ম হওয়ার পরেই তাকে সোজা ঢাকা থেকে নিয়ে যাওয়া হলো সিলেটে। তার যখন জন্ম হয়, সেই জন্মের পর থেকেই সে তার মাকে একদমই পছন্দ করতো না। তার পিছনে নানান রকম কারণ ছিল। সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে একটা জিনিস বলে দিয়েছিল যে দেখো, নারী জাত, মা বোনের জাত, তাদেরকে সম্মান করো, কিন্তু কখনো বিশ্বাস করো না। আজকের যে ঘটনা আছে, সেই ঘটনার ভিকটিম হচ্ছে সালমান শাহ, এবং এই সালমান শাহর ব্যাপারে কোনো বাংলাদেশিকে 1%ও বলতে হবে না। তারা এই সালমান শাহকে ভারতের সালমান খানের সাথে তুলনা করে, এবং সালমান খানের সাথে কোথাও না কোথাও তার ফেসেরও মিল আছে। তার এমন একটা কেরিয়ার ছিল যে কেরিয়ার খুব কম সময়ের জন্য ছিল, কিন্তু সেই কম সময়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই মানুষটা চলে গেছিল। যে মানুষটা 29 বছর আগে মারা গেছিল, কিন্তু তারপরেও বর্তমান জেনজির মনে এই সালমান শাহ রয়ে গেছে। সে কি এমন করেছিল, সে কি এমন সিনেমা বানিয়েছিল, তার ক্যারেক্টার কেমন ছিল, তার কেন মৃত্যু হলো, তার মৃত্যুর পিছনে কি কনস্পিরেসি আছে, সে নিজেই তার মৃত্যুর জন্য দায়ী ছিল নাকি অন্য কেউ ছিল। আজিজ মোহাম্মদ ভাই বাংলাদেশের সব থেকে বড় খলনায়ক যদি কেউ হয়, হয়তো সেই। কেন 1997 সালে একজন যখন বলল যে আমি নিজে 12 লাখ টাকা নিয়ে সালমান শাহকে মেরেছি, তারপরেও পরপর 3 বার কোর্টে থেকে এটা বলা হলো সালমান শাহের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী আছে, তাকে কেউ মারেনি, সে নিজেই মানসিক অবসাদে ভুগে এই কর্মকাণ্ড করেছে। তার মানসিক অবসাদের পিছনে আবার 5টা কারণও দেখিয়ে দেওয়া হলো। কিন্তু বর্তমানে 25শে অক্টোবর 2025 কেন আবার কোর্ট এই কেসটা নিজ হত্যা থেকে সরিয়ে মার্ডার কেসে রূপান্তরিত করে তদন্ত শুরু করতে বলল? কেন কোর্ট বলল এই কেসে যতজন সাসপেক্ট আছে, যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে, সবাইকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে এবং তারা যেন দেশ থেকে পালাতে না পারে। আজকের কেসটা খুব কমপ্লিকেটেড, কিন্তু আবার খুব নর্মালও। সবটা জানতে আমাদের অনেকটা ব্যাকে যেতে হবে। সালটা ছিল 1971, 25শে সেপ্টেম্বর। তখন বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, মুক্তি বাহিনী ভার্সেস পাকিস্তানি বাহিনী। ফাইটের পর স্বাধীনতা আসে। সেই স্বাধীনতার আগেই সালমান শাহের জন্ম হয়েছিল 25শে সেপ্টেম্বর 1971 সিলেটের এক গ্রামে। তার মা খুবই উচ্চশিক্ষিত ছিল। সেই সময়কার এক নারী যে BA LLB করা ছিল, তার যে বাবা ছিল সে ম্যাজিস্ট্রেট ছিল। তো এই রকম এক শিক্ষিত ফ্যামিলিতে জন্ম হয়ে সালমান সে ডিসাইড করে পড়াশুনো করে সেও তার মা বাবার মতন কিছু একটা হবে। কিন্তু আস্তে আস্তে ভাগ্যের পরিহাস বলতে পারেন, বা ভাগ্যের ইচ্ছা বলতে পারেন, বা বলতে পারেন তার নিয়তি, সে সিনেমা লাইনে চলে আসে। এবং সিনেমা লাইনে সে যখন আসে, প্রথমে কয়েকটা রোল করে, এবং সেই রোলেই তাকে আস্তে আস্তে ডাইরেক্টর এবং প্রডিউসাররা চিনতে থাকে। 1993 সালে সে যখন কেয়ামত থেকে কেয়ামত, একটা বাংলা সিনেমা যেটা একটা হিন্দি সিনেমার কপি ছিল, সেটা করার পর বাংলাদেশের যুবকদের মনে একদম সে গেঁথে যায়। তার অ্যাক্টিং, তার সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড প্রশংসা হতে থাকে। তার মাত্র 3-4 বছরের কেরিয়ারে সে 27টা সিনেমা করেছিল। তো এইভাবে সে এগোচ্ছিল যখন, তাকে একটু ব্যাকে যেতে হয়। তার জীবনে একটা প্রেম ছিল, তাকে সে খুব ভালোবাসতো। ইভেন সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন তার নামটা ফাটেনি, তার আগে 1992 সালে সে বিয়ে করে তার লং টার্ম গার্লফ্রেন্ড সামিরাকে। এই সামিরাও এমন একটা ফ্যামিলি থেকে বিলং করতো যারা খুব উচ্চবিত্ত। তার মা ছিল চাইনিজ। সে বাংলাদেশে এসে ধর্ম চেঞ্জ করে সামিরার বাবাকে বিয়ে করে। সামিরার বাবার নাম ছিল হীরা।
সে ছিল সেই সময়কার এক বিখ্যাত ক্রিকেটার। তাদের বাড়ি ছিল চট্টগ্রামে। যাই হোক, এই প্রেম পর্ব শুরু হয়। প্রেমে বিয়েও হয় 1992 সালে। তারপর সামিরা আর সালমানের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। 9 মাস সেখানে তারা সংসার করে। কিন্তু এরপর সামিরা বুঝতে পারে যে এই সংসারে থাকা যাবে না। শাশুড়ি এবং বৌমার নানান রকম ঝামেলা হতে থাকে। এবং যখন সালমানের মা জানতে পারে যে এই সামিরা তার মা বাবার অমতে কিছুটা বিয়ে করেছে, সেই সময় থেকে তাকে নানান রকম খোঁটা শোনাতে থাকে। তাকে বলে, তুমি সোনা গয়না নিয়ে আসোনি, এটা নিয়ে আসোনি, এটা করনি, তুমি লক্ষ্মী না, তুমি অলক্ষ্মী। যাক, এরকমভাবে চলতে থাকে। তারপর কাজের জন্য সালমান শাহ আর সামিরা তারা অন্য জায়গায় শিফট করে দেয়। তারা সেই ফ্ল্যাটে যখন থাকছে, সেইখান থেকে অনেক ঘটনা শুরু হয়। এই ঘটনাতে প্রথমে অনেকগুলো ছোট ছোট ঘটনা আছে, সেগুলোর কানেকশন এক এক করে জুড়তে হবে। সালমান শাহের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, মনসুর আলী। এই মনসুর আলী এমন অনেক কিছু টক শোতে এসে বলে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে সালমান শাহের মা, ওয়াইফ, মামা, ভক্তরা আরও অনেকে যা যা বলেছে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড হবে এই ঘটনাতে। এবং আমি এক এক করে এই সমস্ত কিছু বলবো এবং এই সমস্ত পয়েন্ট মিলিয়েই আমরা লাস্টে একটা কনক্লুশনে আসবো। কিন্তু সেই কনক্লুশনটা আপনাদের মনে কতটা সন্তুষ্টি আনবে সেটা আমার জানা নেই। এই ঘটনা শোনার আগে আমি প্রত্যেককে বলে দিই, আপনি সালমান শাহের ফ্যান হন, আপনি তার ওয়াইফের দিকে সাপোর্ট করেন, আপনি তার মায়ের দিকে সাপোর্ট করেন, কিচ্ছু যায় আসে না। আমরা এখানে একটা হয়ে যাওয়া ক্রাইম নিয়ে আলোচনা করছি, তো এখানে কিন্তু সেইভাবে ইমোশনের কোনো জায়গা নেই। আপনি যদি শুধুমাত্র এটা শোনার জন্য এসে থাকেন, সালমান শাহের ওয়াইফ সামিরা সেই সমস্ত কিছুতে অভিযুক্ত, সেই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে, তাহলে আপনি ভুল জায়গায় এসেছেন। আমি এখানে এই ঘটনাটা বলবো সমস্ত তরফ থেকে, সালমান শাহের তরফ থেকে। তো এই ঘটনাটা এমনভাবে বলবো যেটা একটা ক্রাইম ডিটেকটিভ, একটা ট্রু ক্রাইম পডকাস্টার বলে থাকে। তো গেট রেডি ফর দ্যাট। 1996 সেপ্টেম্বরের 6 তারিখ, সেই দিন সকালবেলা সালমান শাহের ফ্ল্যাটে তার মা, বাবা এবং ভাই যায়। কিন্তু সকালবেলা গেলে সালমান শাহ ঘুমাচ্ছে। এই কথাটা সালমান শাহের ওয়াইফ সামিরা এবং তার কাজের লোক বলে। এইটা শুনে তারা চলে যায় এবং কয়েক ঘন্টা পর হঠাৎই সালমান শাহের মায়ের কাছে একটা ফোন আসে। এই ফোনটা পাওয়ার পর তারা তিনজন আবার সালমান শাহের ফ্ল্যাটের দিকে দৌড়ায়। তারা যখন ওখানে যায় তখন গিয়ে দেখে অনেক লোক ভিড় করে আছে। প্রথমে যখন সালমান শাহের মা নীলা সেই ফ্ল্যাটে এন্ট্রি করার চেষ্টা করে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী সময় সবাই যখন এক এক করে এন্ট্রি নিচ্ছে, তখন সেই ভিড়ের মধ্যে তারাও সেই ফ্ল্যাটে ঢুকে যায় এবং ফ্ল্যাটে ঢুকে যখন সালমান শাহের রুমে তারা যায়, গিয়েই দেখতে পায় সালমান শাহ একটা বেডের উপর শুয়ে আছে। তার হাতে পায়ে তেল মালিশ করছে দুই নারী। এই দুই নারীকে সালমান শাহের মা কোনোদিনও দেখেনি। তারা কে? তারা ওই ফ্ল্যাটের পাশে থাকাই একটা পার্লারে কাজ করা মেয়ে। এবং সেই দুটো মেয়ে কেন মালিশ করছে? কোনোভাবে রিভাইভ করার জন্য। সালমান শাহের শরীরে প্রাণ আছে কিনা তখনও তার মা বুঝতে পারছে না, কিন্তু তার মা একটা জিনিস দেখছে, তার ছেলের হাত পা সমস্ত কিছু কেমন যেন নীল হয়ে যাচ্ছে। সেটা সে তার হাজব্যান্ডকে বলে। তার হাজব্যান্ডও মানে ওখানে মেরে গেছে, সে কি করবে? তারপর সালমান শাহকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই যে মৃত বলে ঘোষণা করা হলো, তার বডিটা সঁপে দেওয়া হয় তার মা, বাবা এবং ভাইয়ের কাছে। তারা এই বডিটা নিয়ে সোজা চলে যায় সিলেটে। সিলেটে গিয়ে তারা ধর্মীয় মতে দাফন করে তার। কিন্তু তারা সিলেটে যাওয়ার আগেই থানার যে পুলিশ ছিল তারাও ওখানে উপস্থিত ছিল। তারা একটা পেজে তাদেরকে সাইন করতে বলে এবং পরবর্তী সময় তারা জানতে পারে এই যে তারা সাইন করেছিল সেটা এমন একটা পেজে সাইন করেছিল যে পেজে লেখা ছিল যে সালমান শাহের অপমৃত্যু হয়েছে, সে এই মৃত্যুটা নিজে ঘটিয়েছে। এবং ময়না তদন্তের রিপোর্ট সেটা কি বলেছিল, সেখানেও কোথাও না কোথাও কনক্লুড করা হয়েছিল যে সালমান শাহের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে ডাইরেক্টলি তো ওখানে বলা হয়নি, কিন্তু এটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা হয়েছে সেটা সালমান শাহ নিজেই করেছে। এই জিনিসটা জানার পর সালমানের মা এবং বাবা তারা অবাক হয়ে যায়। তারা তো বলে যে আমরা এইরকম জিনিসে সাইন করিনি, আমাদেরকে ভুল বুঝিয়েছে। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সালমান শাহের মা বাবা তারা তো অশিক্ষিত না। একজন বিএ LLB আর আরেকজন
ম্যাজিস্ট্রেট ছিল। তো সেই ক্ষেত্রে এই সাইনের আগে তারা তো পুলিশকে কোশ্চেন করবে যে কেন আমরা ফাঁকা কাগজে সাইন করব, কেন আমাদেরকে এরকম বলা হচ্ছে। এই সমস্ত কিছু না করেই তারা কেন সাইনটা করবে। এরপর সালমান শাহের ওয়াইফ সামিরা সে বলে, আমাকে সালমানের বডিটা ঠিকভাবে দেখতেও দেওয়া হয়নি, তার যখন দাফন হয়েছে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমাকে কিচ্ছু বলা হয়নি। ইভেন সালমানের ফ্ল্যাটে যত তার জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু তার ফ্যামিলি নিয়ে গেছে। এইদিকে সালমানের ফ্যামিলিও বলে যে সালমানের ফ্ল্যাটে যত জিনিসপত্র ছিল সেই সমস্ত কিছু নাকি সামিরা নিয়ে গেছিল। তো একে অপরকে দোষ দেওয়া এখান থেকেই শুরু হয়ে যায়। এইবার অলরেডি এই ঘটনাটা ঘটেছে, নিউজ মিডিয়াতে চলে এসেছে এবং বাংলাদেশে শোনা যায়। এই জিনিসটা যেটা আমি বলবো এখন, সেটা সালমান শাহের মামা বলেছে। কি বলেছিল সে? যে সালমান শাহ মারা গেছে। এই খবরটা যখন নিউজ মিডিয়াতে আসে তখন সালমান শাহের ৪৫ জন ভক্ত তারা নানানভাবে নানান সময় নিজেদের প্রাণ শেষ করে দেয়, জাস্ট সালমানের মৃত্যুটা সহ্য না করতে পারে। তো এটা বাংলাদেশকে রীতিমতো নাড়িয়ে দেয়। এরপর চলে আসে 1997 সালে এবং সেই 97 সালে জাভেদ বলে এক ব্যক্তি হঠাৎই পুলিশের কাছে ধরা পড়ে। সে একটা অন্য কেসে ধরা পড়েছিল এবং তাকে পুলিশ যখন তদন্ত করে, সেই তদন্তে পুলিশের তো একটা অভ্যাস আছে, আচ্ছা তুমি এই ক্রাইমটা করেছো, তুমি এটা স্বীকার করে নিয়েছো, তুমি আর কোন কোন ক্রাইম করেছো, তাহলে তোমার সাজা কমিয়ে দেবো। তো এই ক্ষেত্রে জাভেদকে প্রেসার দেওয়ার পর জাভেদ স্বীকার করে নেয় যে আমি 12 লাখ টাকা নিয়ে সামিরার ফ্যামিলির কথা শুনে এবং আরও অনেকের সাথে মিলে সালমান শাহকে হত্যা করেছে। সালমান শাহকে হত্যার বিবরণ দেওয়া হয়। সালমান শাহ যেদিন মারা যায় সেদিন তার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছিল। সেদিন সে বাথরুম থেকে তার মামাকে ফোন করেছিল, তার মামাকে বলেছিল যে মামা আমি তোমার বাড়িতে আসবো, 1 সপ্তাহ ওখানে থাকবো এবং চিল করবো তোমার সাথে। তো মামাও ভেবেছিল যে পরের দিন ভাগ্নে তার বাড়িতে আসবে, কিন্তু উল্টে সে খবর পায় যে তার ভাগ্নেই মারা গেছে। এবার এই জিনিসটার কতটা সত্যতা আছে সেটা শুধুমাত্র ফ্যামিলি জানে। এইগুলো দুপক্ষের যে লাইভ হয়েছে, যে টক শো হয়েছে, সেই সমস্ত কিছু থেকে কালেক্ট করেছি। জাভেদ তার বিবরণে বলে যে সেই দিন ওই বাসায় উপস্থিত ছিল কে কে? অবশ্যই সালমান শাহর ওয়াইফ সামিরা, রুবি, আজিজ মোহাম্মদ, বাংলাদেশের সিনেমার খলনায়ক ডন, আরও অনেকে। এবার এই সবাই মিলে কি করে হত্যা করে? সালমানের সাথে যেহেতু সামিরার ঝগড়া হয়েছিল, সালমান ও ফ্ল্যাটে অন্য জায়গায় ঘুমাতে গেছিল এবং সেইখানে দরজা খুলে দেয় সামিরা। তারা সবাই আসে, এসে সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে। সালমানকে প্রথমে ক্লোরোফর্ম দেওয়া হয়, সে নিস্তেজ হয়ে যায়। তারপর তাকে আজিজ মোহাম্মদ, প্রডিউসার কাম ডাইরেক্টর, সে একটা ইঞ্জেকশন দেয় এবং সেই ইঞ্জেকশনের পরেই সালমান শাহের মৃত্যু হয় এবং তাকে ঝুলিয়ে দেওয়া হয়। তাকে নিজ হত্যা বলে প্রমাণ করার চেষ্টা হয়। পরের দিন সকালবেলা নাটক শুরু হয়। পাশের যে পার্লার ছিল সেখান থেকে 2 নারীকে ডেকে আনা হয়, তারা তেল মালিশ করতে থাকে এবং সেই পার্লারের মালিক ছিল রুবি। এই রুবি ওখানে পার্লারটা চালাতো তার চাইনিজ হাজবেন্ডের সাথে। রুবির নামটা মনে রাখবেন। এই রুবির নাম আমি আবার নেব এই ঘটনাটা যখন আমি 1997 থেকে 2017 নিয়ে আসবো। 2017 এসে রুবি আমেরিকা থেকে একটা লাইভ করবে এবং সেই লাইভে বলবে যে তার লাইফের থ্রেট আছে। কিন্তু কেন রুবি বলবে যে তার লাইফের থ্রেট আছে? তার পিছনেও একটা বড় রহস্য আছে। 1997 সালে বাংলাদেশের সিআইডি জাভেদের এই কনফেশনটাকে কোনো মালুম না দিয়েই তারা বলে যে সালমান শাহ এটা নিচে করেছে। এরপরে এই ঘটনা নিয়ে অনেক কথা হতে থাকে, টক শো হতে থাকে, নিউজ মিডিয়াতে অনেক খবর আসতে থাকে, অনেককে সাসপেক্ট বানানো হয়, অনেককে ব্লেম করা হয়, কিন্তু কোনো কিছুই হয়নি। তারপর সালটা চলে আসে 2014। সেখানেও কোর্টে পুলিশের অফিসাররা, পিআইবিরা, তারা বলে সালমান এটা নিজে করেছে। তারপর সালটা চলে আসে 2020। সেখানেও বলা হয় যে সালমান এই কর্মকাণ্ড নিজে করেছে। কিন্তু এই সমস্ত কিছুতে, সমস্ত তদন্তে নারাজ হয়ে সালমানের ফ্যামিলি আবার কোর্টে যায়। তারা আবার অ্যাপ্লিকেশন দেয় এবং 2025-এর 25শে অক্টোবর এসে এই ঘটনাটা আবার তদন্ত শুরু হয়। বলা হয় কোর্ট থেকে যে সালমান শাহ হয়তো সে নিজে করেনি, তাকে হত্যা করা হয়েছে। তো বর্তমানে এটা একটা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ঘটনার প্রথম দিকে আপনি পরিচয় পেয়েছেন, তারপর সালমান শাহর কি করে মৃত্যু হলো এবং তারপরে কি কি কন্ট্রোভার্সি হলো সেগুলো মোটামুটি জানলেন। এইবার সালমান শাহের জীবনে ইম্পর্টেন্ট যেসব ব্যক্তি ছিল তাদের ব্যাপারে আপনাদেরকে জানতে হবে। চলুন প্রথম জেনে আসি সালমান শাহর বাবার ব্যাপারে। এই সালমান শাহর বাবা তো ম্যাজিস্ট্রেট ছিল। সে দীর্ঘদিন
কাজ করেছে, কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে সে অপসারিত হয়। এই অপসারিত হওয়ার পিছনে কিছু পলিটিক্যাল কারণ ছিল, সেটা এক্স্যাক্টলি কি জানা যায়নি। তো সালমান শাহ আর তার বাবার যে সম্পর্ক ছিল মোটামুটি ঠিকঠাক ছিল। এবার আসি সালমান শাহর মামার ব্যাপারে। বর্তমানে আমেরিকাতে আছে। দীর্ঘদিন সে এই কেসটার জন্য বাংলাদেশে আসছে, ফাইট করছে, এবং মামার সাথে সালমান শাহর প্রচণ্ড একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। সে অনেকগুলো কথা বলে। সে বলে যে এই সালমান শাহকে যখন বেডে শুইয়ে রাখা হয়েছিল, যখন তেল মালিশ করা হচ্ছিল, তখন সালমান শাহকে স্নান করিয়ে দেওয়া হয়েছিল, তার চুল ছিল ভিজে। সালমান শাহ মৃত্যুর সময় যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটা একদম ব্র্যান্ড নিউ প্যান্ট ছিল। ইভেন সেই প্যান্টে দামের যে ট্যাগ থাকে না, সেই ট্যাগটা পর্যন্ত খোলা হয়নি। তো সেই ক্ষেত্রে মামা সন্দেহ করে যে এটা কোনোভাবেই সালমান নিজে করতে পারে না, কে মারা হয়েছে, এবং এর পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে অবশ্যই সালমানের ওয়াইফ সামিরা। এবার আসি সালমানের যে মা আছে নীলা চৌধুরী, তার ব্যাপারে। সে একটা শিক্ষিত মহিলা, সে নানান রকম পলিটিক্যাল পার্টি নানান সময় জয়েন করেছে। এই যে সালমান শাহর ফ্যামিলি আছে না, তারা উচ্চবিত্ত ফ্যামিলি ছিল এবং পলিটিক্যাল প্রচুর কানেকশন ছিল। তারা বাংলাদেশের এমন কোনো দল নেই যেটা করেনি। আসলে বড়লোক ফ্যামিলিগুলোই এরকম করে যে তারা সুযোগ বুঝে যেখানে খুশি যে কোনো পলিটিক্যাল পার্টিতে যে কোনো মাইন্ডে জয়েন করে ফেলে। তারা আগে পিছিয়ে কিছু দেখে না, তারা তাদের সুবিধা দেখে। এবার আপনারা গালি দেবেন না, কিন্তু আমি কিন্তু বাস্তব বলছি, ঠিক আছে? ট্রু ক্রাইমে বাস্তব সত্যি ছাড়া অন্য কিছু বলা হয় না, এখানে সব পক্ষ বলা হয়। তো আমাকে গালি দেওয়ার আগে আসল সত্যিটা যদি জানতে চান, তাহলে অবশ্যই সব পক্ষটা ভালো করে শুনবেন, বুঝবেন সেই সময় কি হতে পারে, অ্যাজিউমও করবেন, তারপর সেটাকে পরীক্ষা করবেন যে এটা কতটা ঠিক হতে পারে, কতটা ভুল হতে পারে, যদি আপনি ইন্টারেস্ট রাখেন। না হলে জাস্ট শুনে লাইক দিয়ে কমেন্ট করে বেরিয়ে যান, নাথিং এলস। তো এবার এই যে নীলা চৌধুরী আছে, তার সাথে এই যে সালমান শাহ আছে, তার সম্পর্ক নাকি ভালো না। এটা চিত্র জগতে অনেকেই বলেছে। তার সাথে সাথে সব থেকে বেশি এই কথাটা বলতো কে? অবশ্যই সালমান শাহের ওয়াইফ আমিরা। এই কথাটা কেন বলতো? এই যে নীলা চৌধুরী আছে, তার নাকি একজন বড়, ভীষণ বড় পলিটিক্যাল লিডারের সাথে সম্পর্ক ছিল। সে রাতে বিরেতে নাকি তাদের বাড়িতে আসতো। এবার সেই পলিটিক্যাল লিডারের নাম আর আমি বলছি না, তা জানতে পেরে সালমান শাহ মোটেও একদম ঠিকঠাক থাকতো না। এইবার আসি সালমান শাহের ওয়াইফের ব্যাপারে। সামিরার সাথে তার প্রেম করে বিয়ে হয় 1992-তে। কিন্তু এই সামিরা না প্রচণ্ড সন্দেহ করতো। সালমান শাহ আর মৌসুমী অনেকগুলো সিনেমা একসাথে করেছিল। তাদের মধ্যে একটা প্রেমের গল্প ওই নিউজ মিডিয়াতে আসতো এবং সেটা নিয়ে প্রচণ্ডভাবে সামিরা টেনশন করতো। এবং সামিরা প্রত্যেক দিন শুটিংয়ে যেত, যেখানেই হোক না কেন। তারপর সালমান শাহ একদিন ডিসাইড করে যে সংসারে এত যখন ঝামেলা, তাহলে আমি আর মৌসুমীকে নিয়ে কোনো সিনেমা করব না। এরপরে সালমান শাহ অন্যান্য নায়িকাদের সাথে সিনেমা করা শুরু করে। এবার নাম উঠে আসে শাবনূরের সাথে, সেই নিউজ মিডিয়াতে নাম আসে। অবশ্যই সামিরা সন্দেহ করতে থাকে এবং সামিরা পরবর্তী সময় বলে যে অবশ্যই এই শাবনূরের সাথে প্রচণ্ড একটা প্রেমের সম্পর্ক ছিল সালমান শাহের। কিন্তু তার প্রমাণ কি সেটা সামিরা এখনো দেয়নি। সে বলে সঠিক সময় আসলে আমি অবশ্যই দেব। সামিরা যখন সালমানকে বিয়ে করেছিল তখন সালমানেরও বয়স 21 কি 22 ছিল, আর এইদিকে এই সামিরারও বয়স মাত্র 18 কি 19 ছিল। তো কম বয়সে বিয়ে, তারপর শ্বশুর বাড়িতে 9 মাস থেকে তারপর অন্য জায়গায় তারা চলে আসে। তখন সামিরাকে জিজ্ঞাসা করা হয় যে সালমানের সাথে কি হয়েছে। সে বলে যে সালমান এটা নিজেই ঘটিয়েছে। কিন্তু তাকে আবার রিপিটে কোশ্চেন করা হয় যে কেন সে এটা করবে, তার এত পপুলারিটি ছিল, এত কিছু ছিল। তখন সে বলে যে আমি তো পার্সোনাল লাইফটা জানি। একটা মায়ের ছেলে যখন এরকম করে তখন একটা মাকে ব্লেম করা হয় না, কিন্তু ওয়াইফকে কেন ব্লেম করা হচ্ছে? তারপর সে বলে সালমান এর আগেও 3 বার এরকম অ্যাটেম্প্ট করেছে। একবার মায়ের জন্য, একবার অন্য কোনো পড়াশুনোর জন্য, আর একটা কোনো পার্সোনাল কারণের জন্য। তারপর সামিরা এটাও বলে যে সালমানের মা নীলা এ সবসময় মিডিয়াতে ফোকাসে থাকতে চায়, এই কারণে আমার এগেনস্টে দোষ লাগাচ্ছে। সালমানের ভাই সে কুকর্মের কাজেও ফেঁসেছিল সালমান মারা যাওয়ার কয়েক মাস পরে। পুলিশ যে 5টা কারণ দেখিয়েছিল সেটা কি ছিল? 1, সালমান এটা করেছে, তার মায়ের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার কোনো সন্তান হচ্ছিল না, তারপর সে নেশাও করা শুরু করেছিল, ওয়াইফের সাথে ঝামেলা, একাধিক সম্পর্ক, এবং আগেও 3-4 বার সে এরকম ট্রাই করেছে নাকি। এবার আসি এই ঘটনার এক মূল চক্রী জাবেদের ব্যাপারে। জাবেদের ব্যাপারে আমি আগেই বলেছি সে কিভাবে খুন করেছে। 12 লাখ টাকায় চুক্তি হয়েছিল এবং এই সমস্ত চুক্তি, সমস্ত কিছু
পড়িয়েছিল কি সামিরা এবং সামিরার বন্ধু বান্ধব আর ফ্যামিলি। সামিরার মাও এতে যুক্ত ছিল। সামিরা একটা বড় ফ্যামিলি থেকে বিলং করে। এইবার জাভেদ থেকে সরে সালমান শাহের মনে আরও একটা ইম্পর্টেন্ট মানুষ, সে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনসুর। মনসুর একটা টক শোতে এসে বলে যে সালমান শাহ তাকে বলেছিল যে নারীদেরকে ভালোবাসতে, সম্মান করতে, কিন্তু বিশ্বাস না করতে। কেন বলেছিল? তার কারণ সামিরার সাথে তার প্রচণ্ড ঝামেলা হতো। সামিরা তাকে সন্দেহ করতো। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আচ্ছা সামিরার কি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আজিজ মোহাম্মদ এই নামটা বারবার উঠে আসে। তো সেইখানে মনসুর বলে যে আমি তো সেই বিষয়ে খুব একটা কিছু জানি না, কিন্তু একবার একটা জিনিস দেখেছিলাম, একটা শুটিং হচ্ছিল। সেই শুটিংয়ে সালমান শাহ ঘোড়াতে উঠে একটু রানিং করবে, তো তার খুব কোমরে ব্যথা ছিল। সে বলে যে তুমি বাড়ি থেকে কোমরে পড়া যে বেল্ট আছে সেটা নিয়ে আসো। তো মনসুর বাড়িতে আনতে আসে। বাড়ির দরজাটা খোলা ছিল। সে ঢুকে সামিরা বৌদি, সামিরা ভাবি বলে ডাকতে থাকে। সামিরা তখনই হঠাৎই একদম উলঙ্গ অবস্থায় কোনো মতে লুকিয়ে একদম বাথরুমে ঢুকে যায় বেডরুম থেকে, এবং এই জিনিসটা মনসুর দেখে ফেলে। মনসুর দেখে লজ্জায় পড়ে যায়। সে কিছু বুঝতে না দিয়ে তার ভাবি সামিরাকে বলে যে আচ্ছা দাদার বেল্টটা কোথায় আছে? তখন সে বলে যে ওইখানে আছে, তুমি ওখান থেকে নিয়ে আসো। কিন্তু ওই যে অবস্থায় দেখেছিল বাড়িতে, সে কেন ওই রকমভাবে এসেছিল? বেডরুম থেকে হঠাৎ করে বাথরুমে কেন ঢুকে গেল? কি ব্যাপার ছিল? বেডরুমে কি সেই সময় অন্য কেউ ছিল? মনসুর একবার বলেছিল যে আপনাদের মধ্যে এত ঝগড়া হয়, আপনারা একে অপরকে ছেড়ে দেন না কেন? তখন সালমান শাহ বলে যে আরে আমি তো একসাথে বিছানায় শুই, তুই কি শুস? তুই তাহলে কি করে বুঝবি? এই ক্ষেত্রে মনসুর এটুকু যেটা বলে তাতে বোঝা যায় যে সালমান আর সামিরার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আবার সামিরাও বলে যে সালমান শাহ আর তার মায়ের সম্পর্ক ভালো ছিল না, মানে একে অপরকে দোষ দেওয়া কন্টিনিউ এখানে চলতে থাকে। এবার আসি এই ঘটনার সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সব থেকে ইম্পর্টেন্ট না, হয়তো কেউ নাও হতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট হয়তো বানিয়ে দেওয়া হতে পারে আবার সে মূল চক্রী, সেটা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। একটা নায়ক আছে বাংলাদেশের, নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কেউ অদ্ভুতভাবে মারা যায়। তার মারা যাওয়ার পিছনেও এই আজিজ মোহাম্মদকে দায়ী করা হয়। আজিজ মোহাম্মদ ছিল প্রডিউসার, ডাইরেক্টর। তো একটা পার্টিতে নাকি এই সামিরাকে চুমু খেয়েছিল আজিজ মোহাম্মদ ভাই। সেটা শুনে সালমান শাহ প্রচণ্ড রেগে যায়। তারপর গিয়ে সাপাটা একটা থাপ্পড় মারার পর সেখান থেকেই তাদের শত্রুতা শুরু হয়। আজিজ মোহাম্মদ ভাই সেদিন থেকেই ডিসাইড করে নেয় যে এই সালমান শাহকে সে মেরে ফেলবে। কিন্তু এই ঘটনার ব্যাপারে যখন সালমান শাহের ওয়াইফ সামিরাকে বলা হয়, সামিরা বলে এই পুরো ঘটনাটাই বানানো হচ্ছে নীলা চৌধুরীর। সালমান শাহ যখন মারা যায় তারপর থেকেই এই ঘটনাটা পাবলিক হয়। কিন্তু যদি এই ঘটনাটা ঘটে থাকতোই তাহলে অন্য কোনো নিউজ পেপার, কোনো ডাইরেক্টর কেউ বললো না কেন? তাহলে শুধুমাত্র কেন নীলা চৌধুরী বলছে, এবং মৃত্যুর পরেই কেন বলছে? তার মৃত্যুর আগে কেন এই ঘটনাটা সবার সামনে আসেনি? কেন নীলা চৌধুরী সবাইকে বলেনি? এবার আসি বাংলাদেশের এক অভিনেতা যার নাম হচ্ছে ডন, তার ব্যাপারে। এই ডন খুব ভালো বন্ধু ছিল সালমান শাহের। মৃত্যুর আগের দিনও এই সালমান শাহের সাথে ছিল। সালমান শাহ ঠিক মৃত্যুর আগের দিন শুটিংয়ে গেছিল, সাবনুরের সাথে শুটিং করছিল, এবং সেই শুটিং স্পটে পৌঁছায় কে? অবশ্যই সামিরা যখন তাদেরকে একসাথে কথা বলতে দেখে তখন সামিরা একটা গাড়িতে উঠে বসে। সেটা দেখে সালমান শাহও সেই গাড়িতে চলে যায়। তারপর ডনও যায়, তারা একটা জায়গায় পৌঁছায়, সেখানে সালমান নেমে যায়। তারপর সামিরা আর ডন তারা নাকি বাড়িতে চলে গেছিল। খানিকক্ষণ পর ডন আবার ফেরত আসে। সালমান শাহ মারা যাওয়ার পর তার সিনেমার ডাবিংগুলো পর্যন্ত এই ডন করে। এই ডন নাকি নীলা চৌধুরীকে একাধিকবার থ্রেটও দিয়েছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে এ যেন মাকড়সার জাল, কিছুই বোঝা যাচ্ছে না। এই ডনের উপরেও অনেকে বলে ডনের সাথে নাকি সামিরার একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই অবৈধ সম্পর্ক থাকার কারণেই এই খুনটা হতে হয়েছিল সালমান শাহকে। এবার আসি রুবির ব্যাপারে। রুবি এই নামটা এই ঘটনাতে প্রথমবার শুনলেন, কিন্তু তার কর্মকাণ্ড, তার ব্যাপারে হালকা পরিচয় আমি আগেই দিয়ে দিয়েছি। এই রুবি ছিল সেই পার্লারের মালিক যে পার্লারের 2 মেয়ে সালমান শাহ মারা যাওয়ার পর তার হাত পায়ে সর্ষের তেল মালিশ করছিল। রুবি এতদিন চুপচাপ ছিল, তাকে পুলিশ অনেক তদন্ত করে কিন্তু কিছু পায় না। সে একটা সময়ে আমেরিকাতে চলে যায় এবং 2017 সালে সে আমেরিকাতে বসে ফেসবুকে একটা লাইভ করে, এবং সেখানে সে বলে যে সালমান শাহ নিজে মরেনি, তাকে হত্যা করা হয়েছে, এবং হত্যা করেছে কে? আজিজ মোহাম্মদ ভাই, ডন, তারপর তার ওয়াইফ সামিরা এবং তার শাশুড়ি। এরপর সে এটাও বলে যে আমার লাইফের অনেক থ্রেট আছে।
এই রুবি পরবর্তী সময়ে তার চাইনিজ হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে সামিরার যে মামা আছে তাকে বিয়ে করে। বেদ আর রুবি এরা তো ডাইরেক্টলি বলে যে সালমান শাহ নিজে করেনি, তাকে মারা হয়েছে। এই জিনিসটা যখন সালমান শাহের ওয়াইফকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে এদেরকে টাকা দিয়ে পলানো হচ্ছে, এবং এর পিছনে কে আছে? অবশ্যই সালমানের মা নীলা চৌধুরী। তখন সালমান শাহ মারা যায়, এর কয়েক বছর পর সালমান শাহের এক বন্ধুকে সামিরা বিয়ে করে। সামিরাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি তার বন্ধুকে কেন বিয়ে করলে, তখন সে বলে আমি এটা নিজে ইচ্ছাই করিনি, আমি প্রেম করে করিনি, আমার এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। যদিও সামিরা তারপরে নাকি আরও 2-3টে বিয়ে করেছে, তার নাকি 3টে কন্যা সন্তান আছে। সামিরার যে ফ্যামিলি ছিল তারাও কিছু কম যায় না, তারাও বড়লোক ছিল, তারাও সমস্ত রাজনৈতিক পার্টি করত। আজকে এ কালকে ও যে পাওয়ারে থাকবে এরা তাদের ছিল। এই ঘটনায় যতজনকে সাসপেক্ট করা হয়েছে, একে অপরকে দোষ দেওয়া হয়েছে, তাদের মধ্যে 60% আছে আমেরিকা এবং কানাডাতে। কিন্তু একটা ভালো কথা, এই কেসে সবাই যাকে দোষী বলে মনে করছে সেটা হচ্ছে সামিরা। সেই সামিরা কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে। তো বাংলাদেশে এই কেসটা আবার রিস্টার্ট হয়েছে। দেখা যাক তদন্তে আবার কি বেরিয়ে আসে এবং কোর্ট থেকে এদের বিরুদ্ধে কি সাজা ঘোষণা করা হয়। এই ঘটনাটা শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।